প্রিয় এইচএসসি 26 ব্যাচ। দেখতে দেখতে পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে। তোমার প্রিপারেশন যে অবস্থায় থাকুক না কেন, তুমি আপকামিং সময়টা যেভাবেই কাটাও না কেন, পরীক্ষা কিন্তু তোমার চলে আসতেছে। এবং তুমি প্রিপারেশন ভালো নিলেও যেমন পরীক্ষার হলে যেতে হবে, প্রিপারেশন খারাপ নিলে কিংবা মেলে ধরতে পারতেছো, এটা সবকিছুই নির্ভর করবে কিন্তু তোমার আপকামিং পরীক্ষার ফলাফলের উপর। আজকে তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের পরীক্ষা দিবা, তাদের জন্য খুবই স্পেশাল একটা ইংরেজি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি তোমাদের সজীব ভাইয়া, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমরা আজকের এই এক ক্লাসের মাধ্যমেই এইচএসসি 26 ব্যাচের ইংরেজির একটা ফাইনাল সাজেশন দিব। এই সাজেশনটা কি থাকবে? টপিক ভিত্তিক যে আইটেমগুলো তুমি টাচ না করে পরীক্ষার হলে যাবে না, এবং যে আইটেমগুলো থেকে বিগত সময়ে বারবার পরীক্ষায় প্রশ্ন আসছে, আপকামিং এইচএসসি 26 এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এই জাতীয় কিছু সেগমেন্ট আমরা ভাগ করে ফেলছি। এবং এই সেগমেন্ট থেকে তুমি কোন অংশটুকু বেশি জোর দিয়ে পড়বা, এই অংশগুলো নিয়ে আমাদের আজকের এই ক্লাস। আমরা যারা যুক্ত হয়েছি, ভাইয়াকে একটু জানাবো আমার সাউন্ড স্ক্রিন সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ওকে, আমরা একটু দ্রুতই আলোচনা শুরু করে দেবো, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে। আমরা যারা যুক্ত হয়েছি সবাই একটু ভাইয়াকে জানাবো আমার সাউন্ড স্ক্রিন সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। তোমরা সবাই একটু তোমাদের যে বন্ধু বান্ধবরা এইচএসসি পরীক্ষা দিবে এবার 26 ব্যাচে কিংবা পরবর্তী কোনো ব্যাচে, অবশ্যই তোমরা সবাই একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবা। যেহেতু এইগুলা কিন্তু ভাই পরীক্ষায় খুবই আসার মতো কিছু টার্ম নিয়ে আমরা আজকে হাজির হয়েছি ইনশাল্লাহ। ওকে, আমরা চলে যাই ক্লাসে। এখন তোমরা সাজেশন বলতে আসলে যে বিষয়টা মাথায় রাখবা, যে টার্মগুলো আসলে তুমি না দেখে পরীক্ষার হলে যাবা না, একদম বাছাইকৃত কিছু আইটেম নিয়ে আমরা আজকের এই ক্লাসটি সাজিয়েছি। এবং তুমি যে অংশই যেখান থেকেই পড়ো না কেন, আমাদের কিন্তু জয়কুলির ইংলিশ বিচিত্রা আপডেট এডিশন বইটা চলে আসছে। এখন পর্যন্ত তোমরা মার্কেটে গিয়ে যারা বিভিন্ন প্রকার বই দেখতেছো বা কিংবা প্ল্যান করতেছো, আমাদের এই একটা বই তুমি একটু হাতে নিয়ে দেখতে পারো। বিগত সময়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কি পরিমাণ কমন আমাদের এই বইটা থেকে এসেছে, এগুলোর কিন্তু ভিডিও তুমি স্ক্যান করলেই পেয়ে যাবে, একদম প্রমাণ সহ দেয়া আছে। তুমি একটু দেখে, এটা না দেখে অন্য বই কিনো না ভাই, আমি তোমাকে বলতেছি না এটাই কিনতে হবে, বাট বাজারের বাকি 10টা বইয়ের সাথে এই বইটা একটু কম্পারিজন করবা, তারপরে কিনবা। ওকে, আমরা চলে যাই আমাদের ক্লাসে। দেখো, আমাদের আজকে এই ক্লাসের প্রথমে আমরা যে অংশটা রাখছি, মডাল কজিটিভ অথবা সাবজাংটিভ। এখানে তোমাদের এই আইটেমগুলা তুলনামূলক পড়াশোনা কম থাকার কারণে এই আইটেমগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা ভুল করে ফেলো। আমরা দেখি কি কি আসতে পারে এখান থেকে। এই মডাল কজিটিভ অথবা সাবজাংটিভ থেকে যে বিষয়গুলা 100% জানতেই হবে, তোমার পরীক্ষায় চলে আসবে। দেখি, প্রথমেই ছিল কমপ্লিট অব্লিগেশন। বাধ্যবাধকতা বোঝানোর ক্ষেত্রে মাস্ট এবং মাস্ট শুডের চেয়ে শক্তিশালী অর্থ দেয়। এখন আমরা একটা কথা একটু বলে দেই, সেটা হচ্ছে শুড হচ্ছে এমন একটা শব্দ, এই শুড মানে হচ্ছে উচিত, কোনো কাজ করা উচিত, তবে না করলেও চলে। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? কোনো কাজ করা উচিত। দেখো, তুমি যদি এখন এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী হও, তোমার কি করা উচিত? পড়াশোনা করা উচিত। এখন ভাই, তোমার যদি উদ্দেশ্যই হয় আমার এইচএসসি পাশের পরে আমি মনে করো একটা বাসের হেল্পারই করব, আমার কি পড়াশোনা করা লাগবে? ব্যাপারটা কিন্তু এমন না। উচিত, তবে না করলেও চলবে। এইসব ক্ষেত্রে আমি শুডের ব্যবহারটা করতে পারি। বাট আমি যদি মাস্টের কথা বলি, এই মাস্ট মানে অবশ্যই করতে হবে। মাস্ট মানে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, অবশ্যই করতে হবে। ওকে, শুড হচ্ছে উচিত, তবে না করলেও চলবে, বাট মাস্টের ক্ষেত্রে কিন্তু না করলে চলবে না। এই ক্ষেত্রে দেখো, আই মাস্ট গো নাও, আমার এখনই যেতে হবে। তোমরা অনেক সময় বন্ধু বান্ধবদের মাঝে আড্ডা দিতে গিয়ে এই অবস্থাটা দেখতে পারো যে ভাই আমার এখনই বাড়ি যেতে হবে। মনে করো এমার্জেন্সি কোনো একটা কাজে বাড়ি থেকে ডাক পড়েছে, আমার অবশ্যই এখনই যেতে হবে। এরপরে দেখি ইভেন্টস দ্যাট রিপিট, সাধারণত হয়ে থাকে বা বারবার ঘটে এমন অনুমান বোঝাতে মাস্ট ব্যবহার করা হয়। ইজাজ অলওয়েজ গেটস আ গুড গ্রেডস, হি মাস্ট স্টাডি এ লট। এখন আমরা যদি একটু বলার চেষ্টা করি, মনে করো তোমার ক্লাসের যে শিক্ষার্থীটা সারা জীবন সকল পরীক্ষায় এ প্লাস বা যেটাকে আমরা জিপিএ 5 বা গোল্ডেন এ প্লাস বলে থাকি, এরকম যদি রেজাল্ট করে এসে থাকে, বা টপ স্কোরার মনে করো সে 100-র মধ্যে সব সময় মনে করো 95, 94,
98, 7 এরকম নাম্বার যদি পেয়ে থাকে, তাহলে সে কি ভাই পড়াশোনা না করে পাইছে? না। এখন দুই একটা পরীক্ষায় হয়তো সে পড়াশোনা না করে পেতে পারে, বাট তুমি যখন সব পরীক্ষাতেই সে কনসিস্টেন্টলি এরকম নাম্বার পেতে থাকবে, সেটা কিন্তু আর সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই পড়াশোনা করেই নাম্বারটা পাইতে হবে। তাহলে এখানে কি ছিল? ইজাজ অলওয়েজ গেটস আ গুড গ্রেড। যেহেতু ইজাজ সবসময় একটা ভালো গ্রেড অর্জন করতেছে, তাহলে কি হতে পারে? হি মাস্ট স্টাডি এ লট, সে অবশ্যই অনেক পড়াশোনা করে। তাহলে মাস্ট এবং শুডের ব্যবহারটা আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। পরবর্তী অবস্থায় যেটা ছিল উড রেদার। উড রেদার এই শব্দটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, উড রেদার এটা বরং একটু বেশি পছন্দ করা। মনে করো তোমার হাতে একটা ইংলিশ বিচিত্রা আছে এবং একটা মার্কেটে অন্য বই আছে। আমি যদি একটু বলার চেষ্টা করি, একটা ইংলিশ বিচিত্রা বই তোমার হাতে আছে এবং মার্কেটে অন্য একটা বই তোমার হাতে আছে। তোমার কাছে যদি ইংলিশ বিচিত্রাটা একটু বেশি ভালো মনে হয় বা একটু বরং ভালো, মানে সেক্ষেত্রে অন্যটার থেকে ওটাও খারাপ না, বাট এটা একটু যদি বেশি ভালো মনে হয়, সেক্ষেত্রে আমরা কি উড রেদারের ব্যবহারটা করতে পারি। দেখো কি ছিল, দুইজন ব্যক্তি দুইটি বস্তু। এখন তুলনা করার ক্ষেত্রে তো একজন ব্যক্তির মধ্যে তুলনা করা যায় না ভাই, তুলনা করতে হলে মাস্ট বি দুইটা ব্যক্তি অথবা দুইটা বস্তু লাগবে, অথবা জিনিস বা দুইটা কাজ হতে পারে। একজনকে বা একটাকে একটু বেশি পছন্দ করা প্রকাশ করার জন্য উড রেদার ডট ডট দেন এর ব্যবহার করা হয়। হ্যাড বেটারের মতো উড রেদার ও পাস্ট টেন্সকে না বুঝিয়ে প্রেজেন্ট বা ইমিডিয়েট ফিউচার বা অদূর ভবিষ্যৎ, এই অদূর ভবিষ্যৎ নেয়ার ফিউচার এই দুইটা কথা একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে নেয়ার ফিউচার আর একটা হচ্ছে ইমিডিয়েট ফিউচার। ওকে, এই দুইটা কথা একটু মাথায় রাখতে হবে। অদূর ভবিষ্যৎ মানে খুবই সন্নিকটে, খুবই সমসাময়িক সময় ঘটে যাবে এরকম ক্ষেত্রে। তাহলে আমরা দেখি, আই উড রেদার ইট অ্যাপেলস দেন ব্যানানাস, আই উড রেদার ডাই দেন বেক। আমরা অনেক সময় বলি না, তোমার এলাকায় দেখবা কেউ কেউ অনেক গরিব, সারা জীবন খুবই কষ্ট করে মনে করো সংসার বা জীবিকা নির্বাহ করতেছে, কিন্তু কখনো কারো কাছে হাত পাতে নাই। আমি প্রয়োজনে মারা যাব, কিন্তু তারপরে আমি ভিক্ষা করব না। আমি প্রয়োজনে মারা যাব, তারপরেও কি আমি ভিক্ষা করব না। ওকে, এর পরবর্তী অবস্থায় দেখি কি ছিল, হেড বেটার। এগুলো থেকে ভাই তুমি এইচএসসি পরীক্ষায় কি পরিমাণ যে প্রশ্ন পাবা, গ্রামারে তো পাবাই, পাশাপাশি তুমি যখন রিটেন সেগমেন্টে চলে যাবা, এই রিটেনে তোমার যদি এই উত্তরগুলো যখন তুমি লিখবা, প্যারাগ্রাফ বলো, কমপ্লিটিং স্টোরি বলো, এই জাতীয় টার্মগুলো যখন লিখবা, তখন তোমার যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে 100% টাইমে তুমি যদি এই ব্যবহারগুলো ভুল করে আসো, তুমি কিন্তু 10-এর মধ্যে দেখবা কেউ প্যারাগ্রাফে 9 পায়, আবার কেউ হচ্ছে 4 পায়। এখন কেমনে পায়? এই ব্যবহার, গ্রামাটিক্যাল সেন্স যদি তুমি ডেভেলপ করতে না পারো, এই নাম্বারগুলো কিন্তু বাড়বে না। দেখি, এটা করা ভালো উচিত, বরং ভালো বোঝাতে হ্যাড বেটার, এবং কোন ব্যক্তিকে উপদেশ বা পরামর্শ দেওয়ার জন্য হ্যাড বেটার ব্যবহার করা যায়। যেমন স্টুডেন্টস হ্যাড বেটার স্টাডি হার্ড বিফোর দেয়ার অ্যাডমিশন টেস্ট। এখন তুমি দেখো, আমি তোমাদের যদি বলার চেষ্টা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তুমি জীবনে একবার দিতে পারবা। এখন তুমি যখন জীবনে একবারই একটা পরীক্ষা দিতে পারবা, তার মানে তোমার হাতে কোনো অপশন নাই, এই পরীক্ষাটা তুমি সেকেন্ড টাইম দিচ্ছ। তাহলে তোমার কি করা উচিত? অবশ্যই প্রথমবার যখন পরীক্ষা দিতে যাবা বা পরীক্ষা দিতে বসবা, সেবারেই তোমাকে খুবই টপ নচ একটা প্রিপারেশন নেওয়া দরকার। একদম সেরা, নিজের সেরাটা দিয়ে একটা প্রস্তুতি নেওয়া দরকার। কারণ আমি এখানে আর বুঝতে পারবো না, আমি ওই 1.5 ঘন্টায় আমার সারা জীবনের স্বপ্ন হয় পূর্ণ হবে, না হলে সারা জীবনের স্বপ্ন আমার কি ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবা? অবশ্যই 100% নিজের দেওয়ার চেষ্টা করবা, নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করবা। তাহলে তোমার অ্যাডমিশন টেস্টের পূর্বে, আমি যদি এখানে বিফোর দেয়ার ডিউ অ্যাডমিশন টেস্টের কথা বলি, আরো বেশি মনে করে অ্যাপ্রোপ্রিয়েট হয়। তোমাকে এক্ষেত্রে কোনো অল্টারনেটিভ যখন থাকে না, সেক্ষেত্রে কি তুমি অবশ্যই অনেক বেশি পরিশ্রম করবা। হেড বেটারের পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা তোমরা সবাই জানো। এরপরে হেড বেটারের পরে যখন ভার্ব বসে, এটা বেয়ার ইনফিনিটিভ বলে। এটাকে কি বলে? বেয়ার ইনফিনিটিভ। হেড বেটারের পরে যখন এই ভার্বটাকে আমরা কি বলবো? বেয়ার ইনফিনিটিভ। এটা তোমার এডমিশন টেস্টের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। হেড বেটারের পরে একটা ভার্ব দেয়া আছে, এই ভার্বের এই অপশনটা আসলে কি হতে পারে? বেয়ার ইনফিনিটিভ। দেখো, ইউ হ্যাড বেটার লিভ নাও অর ইউ উইল মিস দা বাস। তুমি এখনই, মানে আমরা অনেক সময় বলি না, মনে করো তোমার কোনো বন্ধু বান্ধব বা তোমার বড় ভাই ঢাকা যাবে, এখন তুমি কি বলতে পারো? যে তুমি এখনই বাসা থেকে বের হও, আদারওয়াইজ তুমি কিন্তু বাসটা মিস করতে পারো। এক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ টু এর ব্যবহার, এইটাতে তোমরা 5 স্টার দিয়ে রাখবা।
মানে ইউজ টু এর ব্যবহার এটাতে 5 স্টার দিয়ে রাখবে, এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে ভাই। ইউজ টু এর ব্যবহার এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। সাধারণত অতীতের কোনো অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। ইউজ টু এর পরে সচরাচর ভার্বের বেস ফ্রম বসে। উই ওয়েন্ট টু রাজশাহী লাস্ট মান্থ টু সি দ্য হাউস হোয়ার উই ড্যাশ ইন দ্য 96s। অর্থাৎ মনে করো এরকম হয় না অনেক সময়, আমার মানে বংশীয় পরম্পরা, মনে করো আমার বাবা বা আমার দাদারা 1960 সালে রাজশাহীর দিকে মানে বসবাস করতো দীর্ঘ সময় ধরে, এটা অতীতকালের অভ্যাস ছিল। বাট আমরা 1980 সাল থেকে ঢাকায় বসবাস করতেছি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এক সময় যখন ওই রাজশাহীতে বসবাস করছে, এটা কিন্তু দীর্ঘ সময়ের অভ্যাস ছিল, অতীতের অভ্যাস। এই অতীতের অভ্যাস বোঝাতে আমরা কি ব্যবহার করব? ইউজ টু ব্যবহার করব, এবং এক্ষেত্রে এই ভার্বের বেস ফর্ম বসাতে হবে। উই ওয়েন্ট টু রাজশাহী লাস্ট মান্থ, আমরা গত মাসে রাজশাহী গিয়েছিলাম, টু সি দ্য হাউস, সেই বাড়িটি দেখতে, হোয়ার উই কি হবে, লিভ ইন দ্য 1960s, যেখানে আমরা 1960 সালের দিকে বসবাস করতাম। এখন ফ্যাক্টরটা হচ্ছে, দেখো তুমি নর্মালি অতীতকালের কোনো ঘটনা লিখতে গেলে কি লিখতা? পাস্ট টেন্সে লিখতা, কিন্তু এখানে কি তুমি পাস্ট টেন্সে লিখতে পারবা না? কেন পারবা না? এটা ইউজ টু এর ব্যবহার, স্পেশাল ইউজ। এই ইউজ টু অতীতকালের অভ্যাস বুঝাবে, অতীতের অভ্যাস। কি বুঝাবে? অতীতের অভ্যাস। এই অতীতের অভ্যাসের পরে, অভ্যাসের জন্য ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এরপরে দেখি, জয়কলি কর্তৃক আমাদের প্রকাশিত বাংলা বিচিত্রা, ইংলিশ বিচিত্রা, জয়কলি জিকে, মানবিক ইউনিটের মডেল টেস্ট এবং জয়কলি রিটেন মানবিক, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে চিন্তা করছো, বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বইগুলা হতে পারে অনবদ্য, এবং এই বইগুলা থেকে কি পরিমাণ প্রশ্ন আসলে তুমি বিগত সময়ে তোমার বড় ভাইয়া আপুরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়ে গেছে, তারা কি পরিমাণ প্রশ্ন কমন পেয়েছে হুবহু, এগুলার প্রমাণ কিন্তু আমরা বইয়ের একদম প্রথমাংশেই যদি বলার চেষ্টা করি, একদম বইয়ের আমরা এখানে স্ক্যান করে দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। তোমরা স্ক্যানার, ফোনে একটা স্ক্যানার বের করে তোমরা ক্লিক করলেই সমস্ত মানে ভিডিও প্রমাণ সহ পেয়ে যাওয়া, যে কোনো পরীক্ষায় আসলে আমাদের এই বই থেকে কি পরিমাণ প্রশ্ন কমন এসেছে। তোমরা যারা মানবিক কিংবা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবা, তাদের জন্য এই বইয়ের একটা সেট, এক সেট বই কিন্তু তোমার একটা চান্স নিশ্চিত করে দিতে পারে ইনশাল্লাহ। মার্কেটের যে কোনো বইয়ের থেকে তোমার এখানে খুব ভালো পরিমাণ ইনফরমেশন পাবা। এরপরে আমরা চলে যাব কনজাংশন। কনজাংশন পার্টস অফ স্পিচের এমন একটা পার্ট, এটা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে লাগবে। এই কনজাংশনের ক্ষেত্রে দুইটা কথা মাথায় রাখবা, এটা দুইটা ক্লোজকে যুক্ত করবে, দুইটা ক্লোজকে কি করবে? যুক্ত করবে। এখন দুইটা ক্লোজ হওয়ার ক্ষেত্রে আমার যে জিনিসটা মাথায় রাখতে হবে, একটা ক্লোজ হওয়ার জন্য একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব লাগে, এবং আরো একটা ক্লোজ হওয়ার জন্য একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব লাগে। এই দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব যুক্ত হতে পারে এন্ড, যুক্ত হতে পারে বাট, যুক্ত হতে পারে অর, এই তিনটা শব্দ দ্বারা। দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব এন্ড, বাট অথবা অর দ্বারা যুক্ত হলে এই মাঝের এন্ড, বাট এবং অরকে আমরা কি বলি? কনজাংশন। এটাই হচ্ছে কনজাংশন। এক্ষেত্রে আমরা একটু দেখার চেষ্টা করি। নো সুনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট বিফোর। তিনটা কথা মাথায় রাখতে হবে। নো সুনার হ্যাড থাকলে এর সাথে বসবে দেন, স্কার্সলি হ্যাড থাকলে এর সাথে বসবে হোয়েন, হার্ডলি হ্যাড থাকলে এর সাথে বসবে বিফোর। তাহলে দেখি, একটি কাজ বা ঘটনা হতে না হতেই বা ঘটতে না ঘটতেই আরেকটি কাজ বা ঘটনা যদি ঘটে, সেক্ষেত্রে আমরা এই ব্যবহারটা করব। দেখি, নো সুনার হ্যাড হি লেফট দেন আই কেম, নো সুনার হ্যাড আই অ্যারাইভড হিয়ার দেন শি কেম। অর্থাৎ মনে এমন হয় না যে তুমি যে আসলা, তুমি আসার 2 মিনিট আগেই তোমার ভাইয়া বের হয়ে চলে গেছে, মানে একটা কাজ আসলে শেষই হয়নি, না হতেই আরেকটা কাজের শুরু বা আরেকটা কাজের অবতারণা। এখান থেকে কিন্তু পরীক্ষায় সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন বারবার আসছে বিগত সময়ে, এবারও চলে আসবে ইনশাল্লাহ। এতটুকু অংশ আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ওকে, এর পরবর্তীতে দেখি কি অবস্থায় ছিল। অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড এর বিকল্প হিসেবে আমরা অ্যাজ সুন অ্যাজ বা যেই মাত্র
বোঝা ব্যবহৃত হয় এটাকে আমরা নিতে পারি, এবং উভয় অংশে একই টেন্স এখানে ব্যবহৃত হবে। যেমন আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হিয়ার্ড দ্য বেল, অর্থাৎ আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হিয়ার্ড দ্য বেল, আমি বেলের কলিং বেলের শব্দটা পাওয়া মাত্রই আমি কি করেছি, দরজাটা খুলেছিলাম। অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভ দ্য স্টেশন দ্য ট্রেন কেম, অর্থাৎ আমি যেই মাত্র স্টেশনে পৌঁছেছি কি করেছে, ট্রেন চলে এসেছিল। ওকে, আমরা এই অংশটুকু ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। ওকে, রিফাত আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা সবাই একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিব। এরপরে দেখি তোমরা জয়কলি থেকে যে সকল অনলাইন সার্ভিস সম্পূর্ণ ফ্রিতেই পাচ্ছ, এই সকল সার্ভিস সম্পর্কে যদি একটু বলার চেষ্টা করি। কলেজ এডমিশন প্রিপারেশন, তোমাদের কারো ছোট ভাই ব্রাদার যদি কলেজ এডমিশন প্রিপারেশন নেয়, হোলি ক্রস, নটরডেম, সেন্ট জোসেফ অথবা সেন্ট গ্রিগরি, এই জাতীয় কলেজ এডমিশনের প্রিপারেশন নেয়, তোমরা কিন্তু আমাদের জয়কলি একাডেমি কর্তৃক আয়োজিত সম্পূর্ণ ফ্রিতেই এখানে যুক্ত হয়ে যেতে পারো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রিপারেশন সম্পূর্ণ ফ্রিতেই, কমার্স অ্যাডভান্স প্রিপারেশন এটাও সম্পূর্ণ ফ্রিতেই, সেকেন্ড টাইমার এবং এইচএসসি 26-27। এরপরে দেখো সায়েন্স অ্যাডভান্স প্রিপারেশন, হিউম্যানিটিজ অ্যাডভান্স প্রিপারেশন এন্ড প্রি মেডিকেল, অর্থাৎ তোমরা যারা পরবর্তী বছর পরীক্ষা দিবা 25 সালে 26 সালে তাদের জন্য এগুলা, এবং যারা কলেজ এডমিশন প্রিপারেশন নিবা অথবা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা সেকেন্ড টাইম, সবার জন্য কিন্তু আমরা ফ্রি এখানে কোর্স রেখেছি। অনেকে দেখো আমাদের সেকেন্ড টাইমে 345 জন যুক্ত হয়ে গেছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি 257 জন যুক্ত হয়ে গেছে, তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। এরপরে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আমরা আসলে বিষয়টা কি জানি, এটা সাবজেক্টের সাথে ভার্বের রিলেশন, সাবজেক্টের সাথে কি ভার্বের রিলেশন। এখন সাবজেক্টের সাথে ভার্বের রিলেশন যদি থাকে ব্যাপারটা কেমন হয়, আমি তোমাদেরকে যদি সহজ ভাষায় বলার চেষ্টা করি। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও আমার নিতে হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও নিতে হবে প্লুরাল। এরপরে সাবজেক্টের সাথে যদি এস অথবা ইয়েস যুক্ত করি সেটা নরমালি প্লুরাল হয়ে যায়, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট দেয়ার হ্যাভ এ বিগ ডিফারেন্স। এখানে আমরা যদি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি, ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত করি এই ভার্বটা কিন্তু হয়ে যাবে সিঙ্গুলার। তাহলে কি কি বলছি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। সাবজেক্টের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা প্লুরাল হলেও ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে কিন্তু সেটা সিঙ্গুলার হয়ে যায়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই 4টা লাইন জানলে তুমি মোটামুটি 90% প্রশ্নের উত্তর করতে পারবা। এখানে দেখি নিম্নলিখিত ফ্রেজ বা ওয়ার্ড গুলোর পূর্বে সিঙ্গুলার নাউন অথবা প্রোনাউন থাকলে ভার্বের সিঙ্গুলার ফর্ম, প্লুরাল নাউন অথবা প্লুরাল নাউন থাকলে প্লুরাল নাউন অথবা প্রোনাউন থাকলে ভার্বের প্লুরাল ফর্ম ব্যবহৃত হয়। ওই যা বলছি তাই, আমি যেটা বলছি ওটা সহজ ভাষা, এটা বইয়ের ভাষা। এখন ফ্রেজ মানে আসলে আমরা কি জানি, ওয়ার্ড মানে আমরা জানি হচ্ছে শব্দ, আর ফ্রেজ মানে আমরা জানি হচ্ছে শব্দ গুচ্ছ। ফ্রেজ মানে কি, শব্দগুচ্ছ। এখন এখানে দেখি কি কি শব্দ হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, অ্যান্ড নট, বিসাইডস, উইথ, ইনক্লুডিং। দেখি কি কি হতে পারে, she accompanied by her colleagues comes here, they as well as Ronnie have done the work, they as well as Ronnie have done the work। এখন দেখি কি কি ছিল, এই যে এখানে দে হচ্ছে প্লুরাল, দে যখন প্লুরাল, as well as Ronnie, এই রনি সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আমার কি নিতে হবে, পরবর্তী ভার্বটা নিতে হয়েছে প্লুরাল। কেন, আমার প্লুরাল সাবজেক্ট থাকলে আমার প্লুরাল ভার্বটাই নিতে হবে। এরপরে দেখো নিম্নলিখিত কোরিলেটিভ কনজাংশন দ্বারা দুই বা ততোধিক নাউন অথবা প্রোনাউন যুক্ত হলে ভার্ব নির্ধারণের ক্ষেত্রে ভার্বের কাছাকাছি সাবজেক্টকে বিবেচনা করতে হবে। যেমন আইদার অর, নেইদার নর, নট বাট, অর অথবা নর, এই জাতীয় ক্ষেত্রে কি করবা, কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে। যেমন দেখো আইদার হার ব্রাদার্স অর শি, এখন এই অরের পূর্বে ছিল হার ব্রাদার্স,
তার মানে এই হার ব্রাদার্সটা ছিল ভাই প্লুরাল, হার ব্রাদার্স প্লুরাল। তাহলে আমি যদি এটাও যদি ভার্ব নিতে চাইতাম তাহলে কিন্তু এখানে ইজ হইতো না, আর হইতো। আমি কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিব, এই কারণে ইজ হয়েছে। এরপরে দেখো নেইদার সুফিয়া নর আই, তাহলে এই সুফিয়ার সাথে তো বস্তু ইজ, যেহেতু আমার কাছাকাছি সাবজেক্টের ভার্ব নিব সেক্ষেত্রে আমি কি নিছি এম, কারণ এই কাছাকাছি সাবজেক্টটা ছিল হচ্ছে আই। এম আই ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি ভাই? আইদার অর, নেইদার নর, নট বাট, অর অথবা নট থাকলে আমরা কি নিব? আমরা নিব হচ্ছে কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী ভার্ব, অর্থাৎ যে ভার্ব সাবজেক্টটা কাছে থাকবে সেই অনুযায়ী আমাকে ভার্ব নিতে হবে। এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো, ওকে ভাইয়া? এরপরে দেখি টাইম, মানি, ডিস্টেন্স, ওয়েট, লেংথ, এরা সর্বদা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এদের একক বা ইউনিট গুলো সাবজেক্টের স্থলে প্লুরাল হিসেবে বসলেও ভার্ব হবে সিঙ্গুলার। যেমন এই যে 100 মাইলস, 100 মাইলস, এই মাইলস এখানে শব্দটা কিন্তু প্লুরাল ইউনিট না, কিন্তু ভার্ব হয়েছে সিঙ্গুলার। 90 কেজি, 1 কেজি কি না, 90 কেজি, বাট এটা কি বুঝিয়েছে আমাদের বলো দেখি? 90 কেজি একটা ওয়েট বুঝিয়েছে, ইজ আ হেভি ওয়েট, এই যে সিঙ্গুলার ভার্ব। বুঝাইতে পারছি? এক্ষেত্রে কি কি মনে রাখবা? টাইম, মানি, ডিস্টেন্স, ওয়েট, হাইট। টাইম, মানি, ডিস্টেন্স, ওয়েট, হাইট। ওকে, এরপরে দেখি নতুন সংস্করণের আমাদের জয়কলির এই বইগুলো বাজারে পাওয়া যাচ্ছে। মার্কেটে যে কোনো বই অ্যানালাইসিস করে আমাদের বইটা চেক না করে অন্য বই কিনবা না, ইনশাল্লাহ ভালো পরিমাণ কমন আগামী বছরেও থাকবে। রাইট ফর্ম অফ ভার্ব থেকে যে টার্মগুলা আসলে না জানলেই নয়, আমরা আজকের ক্লাসে যে ব্যাপারটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আইটেমগুলো তুমি না জেনে পরীক্ষার হলে যাবা না, কারণ আমরা অ্যানালাইসিস করে দেখছি এগুলো থেকে সর্বোচ্চ পরিমাণ পরীক্ষায় প্রশ্ন আসে। কি ছিল? নিম্নলিখিত ভার্ব ফ্রেজ বা এক্সপ্রেশন সমূহের পর আরেকটি ভার্ব ব্যবহার করা হলে সেই ভার্বগুলোর সাথে আইএনজি করতে হবে। মানে এই জাতীয় ভার্ব ফ্রেজ মানে একগুচ্ছ শব্দ থাকবে, এরপরে যদি অন্য কোনো এক্সট্রা এডিশনাল ভার্ব চলে আসে সেই ভার্বটাকে তোমাকে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। যেমন ফিল লাইক, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, অ্যাকস্টম টু, গেট থ্রো, উড ইউ মাইন্ড, ইনসিস্ট অন, addicted to, give up, go on, with an eye to, capable of, approve of, confess to, object to, with an eye to। আমরা সবাই একটু মুখস্থ করে ফেলি একবারে। কি কি ছিল দেখো দেখি? ফিল লাইক, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, ইনসিস্ট অন, অ্যাকাস্টম টু, গেট থ্রো, উড ইউ মাইন্ড, ইনসিস্ট অন, এডিক্টেড টু। দেখো হি গেভ আপ, তাহলে এখানে কি হবে? হি গেভ আপ স্মোকিং, হি গেভ আপ স্মোকিং। এরপরে দেখো আই ডোন্ট নো অ্যাবাউট, আই ডোন্ট নো অ্যাবাউট, কি হবে এখানে? টু কম্পিউট না, অ্যাবাউট কম্পিউটিং, অ্যাবাউট কম্পিউটিং। ওকে, আই ডোন্ট নো অ্যাবাউট কম্পিউটিং। এরপরে দেখো কি ছিল? ক্যান নট হেল্প, কুড নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা হয়, কিন্তু ক্যান নট বাট অথবা কুড নট বাট এর পরে ভার্বের বেস ফর্ম বসে। মাথায় রাখবা দুইটা কথা একটু সহজে বলে দেই। ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি, আর ক্যান নট বাট অথবা কুড নট বাট এর পরে ভার্বের বেস ফর্ম। ওকে, দেখো আই ক্যান নট হেল্প তাহলে কি হবে? কামিং। আই ক্যান নট বাট তাহলে কি হবে? আই ক্যান নট বাট ভার্বের বেস ফর্ম কাম, কোনো পরিবর্তন হবে না। এরপরে দেখো অ্যাজ দো অথবা অ্যাজ ইফ, এই ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে একটু সহজে বলে দেই, অ্যাজ দো অথবা অ্যাজ ইফ, প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে পরেরটা থাকবে পাস্ট ইনডিফিনিট। প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে পরেরটা পাস্ট ইনডিফিনিট। প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। ওকে, দুইটা কথা মাথায় রাখতে হবে। অ্যাজ দো বা অ্যাজ ইফ এর ক্ষেত্রে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরেরটা পাস্ট ইনডিফিনিট, প্রথমটা পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটা পাস্ট পারফেক্ট। এটা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে লাগবে, রিটেন আইটেমে লাগবে, খুবই লাগবে।
রিটেন আইটেমে খুবই লাগবে। যেমন দেখো, দ্য ম্যান টক্স অ্যাজ ইফ হি নিউ মি। এই যে দেখো, দ্য ম্যান টক্স প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল, এই কারণে পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। হি বিহেভড, এটা পাস্ট ইনডিফিনিট ছিল, তাহলে পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট। এই যে হ্যাড প্লাস V3। হি বিহেভড অ্যাজ দো হি হ্যাড বিন আ কিং, অর্থাৎ সে এমন ভাবে আচরণ করতেছিল যেন মনে হচ্ছিল সে কি রাজা ছিল। আমরা কি বুঝতে পারছি? অ্যাজ দো বা অ্যাজ ইফ এর এই ব্যবহারটা আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। অ্যাজ দো বা অ্যাজ ইফ এর এই ব্যবহারটা আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ওকে, পরবর্তী অবস্থায় দেখো কি ছিল, ক্লোজ এবং ফ্রেজ। এটা নিয়ে সংক্ষিপ্ত একটু কথা বলে দিই। এই ক্লোজ শব্দটার মানে হচ্ছে বাক্যাংশ। ক্লোজ শব্দটার মানে হচ্ছে বাক্যাংশ, যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকা বাধ্যতামূলক। বাধ্যতামূলক। ক্লোজ মানে বাক্যাংশ যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকা বাধ্যতামূলক। আর এই ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, যেখানে ফাইনিট ভার্ব থাকবে না। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ যেখানে ফাইনিট ভার্ব থাকবে না। আর ক্লোজ মানে বাক্যাংশ যেখানে একটা সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকা বাধ্যতামূলক। মাইন্ডেড। এর পরবর্তীতে দেখি কি ছিল, আমরা নাউন ক্লোজে চলে আসব। আমি সংক্ষেপে একটা কথা বলে দিই। আমরা একটা সময় নাউন যে অবস্থায় বসতো ওখানে একটা সিঙ্গেল শব্দ ছিল, ওইটাকে আমরা নাউন বলতাম। নাউন কোথায় কোথায় বুঝতে পারে? সেন্টেন্সের সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়। দা এবং অফের মাঝে একটা শব্দ বসলে নাউন, প্রিপজিশনের পরে একটা শব্দ বসলে নাউন। এই যে নাউনের ব্যবহারগুলা, এই নাউনের ব্যবহারের জায়গায় আগে একটা শব্দ ছিল, এখন অনেক শব্দ থাকতে পারে এবং একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটাকে আমরা বলবো নাউন ক্লোজ। মাইন্ডেড। তাহলে কি হতে পারে? যে সকল সাবঅর্ডিনেট ক্লোজ বাক্যে নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লোজ বলে। প্রিন্সিপাল ক্লোজের ভার্ব কে হু, হুম অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে সাবঅর্ডিনেট ক্লোজ পাওয়া যায় তাই নাউন ক্লোজ। যেমন আই নো ড্যাশ। আমি যে কথাটা বলছি, এই যে আমাদের আন্ডারলাইনকৃত অংশটুকু আমরা ধরে নিব একটা সিঙ্গেল শব্দ। কি ধরে নিব? একটা সিঙ্গেল শব্দ। এই বাক্যে আই হচ্ছে একটা সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ফাইনাইট ভার্ব। এম আই ক্লিয়ার? এর পরবর্তীতে অংশটাতে এটার যে জায়গাটা সেটা হচ্ছে অবজেক্ট। আমি কি জানি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? অবজেক্ট হিসেবে আমরা দুইটা পার্টস অফ স্পিচ পাই, একটা নাউন, একটা প্রোনাউন। নাউন ক্লোজ হতে পারে, প্রোনাউন ক্লোজ আসলে হয় না। তাহলে আমার একটা অপশনই রাইট, সেটা হচ্ছে নাউন ক্লোজ। এখন তোমার হোয়ার হি লিভস ক্লোজ হওয়ার জন্য আমি কি বলছিলাম ভাইয়া? ক্লোজ হওয়ার জন্য আমার মাস্ট বি ফাইনিট ভার্ব থাকতে হবে। এই ফাইনিট ভার্বটা হচ্ছে লিভস। বুঝাইতে পারছি? ক্লোজে দেখবা অনেকগুলো শব্দ, এটার নিচে একটা আন্ডারলাইন দেয়া আছে। বাট মাইন্ডেড, তুমি কি দেখবা? তুমি দেখবা যত বড় শব্দই হোক, যত বড় শব্দই হোক, এই আন্ডারলাইনকৃত অংশে যত শব্দই থাকুক আমরা ধরে নিব এটা একটা শব্দ। কি ধরে নিব? এটা একটা শব্দ। আন্ডারলাইনকৃত অংশে যতগুলা শব্দই থাকুক না কেন আমরা ধরে নিব এটা একটা শব্দ। এম আই ক্লিয়ার? আমরা ধরে নিব এটা একটা শব্দ। তাহলে তোমার আইডেন্টিফাই করতে সুবিধা হবে বা কষ্ট হবে না। এই ক্লোজ বুঝতে পারছো ভাইয়া? এই পার্টটুকু কি আমরা বুঝতে পারছি? এই পার্টটুকু ক্লিয়ার হলে একটু ডান লিখবা। বুঝতে পারছি? এরপরে দেখো অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে আগে বলো? যে নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে, নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলো বোঝায়। এখন অ্যাডজেক্টিভের জায়গায় যদি একাধিক শব্দ থাকে এবং সেক্ষেত্রে ওই যে শব্দগুলোর মধ্যে যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব বিদ্যমান থাকে তাহলে আমরা সেটাকে বলবো অ্যাডজেক্টিভ ক্লোজ। দেখি কি ছিল বইয়ের ভাষায়, নাউন অথবা প্রোনাউনের পরে বসে ওই নাউন অথবা প্রোনাউনকে বিশেষিত করে, যেটা বলছিলাম মডিফাই করে, তাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলবে। রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় বিধায় অ্যাডজেক্টিভ ক্লোজকে রিলেটিভ ক্লোজও বলা যাবে। অ্যাডজেক্টিভ ক্লোজ অবশ্যই এর পূর্বে থাকা নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে
এছাড়া একে বাদ দিলেও বাক্য সঠিক থাকে। যেমন দেখি, দ্য ম্যান হু কেম হেয়ার ইজ মাই ব্রাদার, মাইন্ড ইট। আমি তোমাদেরকে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই ফিল ইন দ্য ব্লাঙ্কস এ যতগুলা শব্দই থাকুক, আমরা ধরে নিব এটা কয়টা শব্দ, আমরা ধরে নিব এটা হচ্ছে একটা শব্দ। এখন এটা যদি একটা শব্দ হয়, দেখো দ্য ম্যান, এই দ্য ম্যান হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে দুইটা পার্টস অফ স্পিচ হইতে পারে, আইদার নাউন অর প্রোনাউন। এখন নাউন অথবা প্রোনাউনকে যেই মডিফাই করুক না কেন তার নামটা কিন্তু বাবা অ্যাডজেক্টিভ। তার নামটা কি? অ্যাডজেক্টিভ। তার নাম যদি অ্যাডজেক্টিভ হয়, দেখো এই অ্যাডজেক্টিভের এখানে হু কেম হেয়ার, এখানে হু হচ্ছে সাবজেক্ট, কেম হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং ওই অংশের মধ্যে যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে তাহলে তো সেটাকে আমরা ক্লোজ বলবো। কি বলবো? ক্লোজ বলবো। সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। দ্য ম্যান হু কেম হেয়ার, এই দ্য ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, দ্য ম্যানকে মডিফাই করেছে। এম আই ক্লিয়ার? চলে যাই পরবর্তী অংশে। অ্যাডভার্বিয়াল ক্লোজ, যে সাবঅর্ডিনেট ক্লোজ বাক্যে প্রিন্সিপাল ক্লোজের সময়, স্থান, উদ্দেশ্য, ফলাফল, কারণ, শর্ত, বৈপরীত্য ইত্যাদি দিয়ে প্রকাশ করে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজকে হোয়েন, হাউ, হোয়াই, আগে যেটা অ্যাডভার্ব পড়ছো সেটা এখন অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে, কারণ এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। উত্তরে যে সাবঅর্ডিনেট ক্লোজ পাওয়া যায় তাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ বলে। যেমন when he was 4 his mother died. when he was 4, যখন তার বয়স ছিল 4 বছর, তার মা কি মরে গিয়েছে। এবং এই when, how, why এই প্রশ্নগুলো একটু মাথায় রাখবা। এরপরে দেখো ফ্রেজ। এই ফ্রেজে এটা হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, এখানে ফাইনাইট ভার্ব থাকবে না। এখানে কি থাকবে না? ফাইনাইট ভার্ব থাকবে না। দেখি কি হতে পারে। গঠন এবং ব্যবহার অনুযায়ী মোটামুটি ফ্রেজ হচ্ছে 7 প্রকার। নাউন ফ্রেজ, ওই যে নাউনের জায়গায় বসবে কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে না। একগুচ্ছ শব্দ, আমি তোমাদেরকে কথাটা বলে দিই। একটা শব্দ নাউনের জায়গায় বসছে, সেটাকে আমরা বলবো নাউন। একগুচ্ছ শব্দ নাউনের জায়গায় বসছে, ফাইনাইট ভার্ব নাই, ফাইনাইট ভার্ব নাই, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। একগুচ্ছ শব্দ নাউনের জায়গায় বসছে, ফাইনাইট ভার্ব আছে, সেটা হচ্ছে নাউন ক্লোজ। এই তিনটা কথা মাথায় রাখবা। একটা সিঙ্গেল শব্দ নাউনের জায়গায় বসছে, নাউন, কমপ্লিটলি নাউন। একগুচ্ছ শব্দ নাউনের জায়গায় বসছে এবং একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, নাউন ক্লোজ। একগুচ্ছ শব্দ নাউনের জায়গায় বসছে, কোনো প্রকার ফাইনাইট ভার্ব নাই, নাউন ফ্রেজ, মাইন্ডেড। তাহলে কি ছিল? হি ইজ আ ম্যান অফ লেটার্স। কি ছিল? হি ইজ আ ম্যান অফ লেটার্স। এখানে এ হচ্ছে একটা আর্টিকেল। মাথায় রাখবা, এই আর্টিকেল অথবা ডিটারমিনারের পরে, আর্টিকেল অথবা ডিটারমিনারের পরে এই যে এই ফুল স্টপটা কি একটা পাংচুয়েশন না? পাংচুয়েশনের পূর্বে, আর্টিকেল বা ডিটারমিনারের পরে পাংচুয়েশনের পূর্বে যদি একটা সিঙ্গেল শব্দ থাকে আমরা সেটাকে বলবো নাউন। এখন এটা যদি নাউন হয় ভাই, আমার এখানে এক গুচ্ছ শব্দ ছিল, কোন প্রকার ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা নাউন ফ্রেজ। আমি কি বুঝাইতে পারছি ভাই? আমি কি বুঝাইতে পারছি? আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এর পরবর্তী অবস্থায় চলে যাই। অ্যাডজেক্টিভ ফ্রেজটাও সেম, যে এটা অ্যাডজেক্টিভের জায়গায় বসবে। যেমন দেখো, ইট ইজ আ রিং অফ গোল্ড। এখন ইট ইজ আ রিং, এটা হচ্ছে নাউন। নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করবে তার নাম অ্যাডজেক্টিভ। এক গুচ্ছ আছে, এই জন্য অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝাইতে পারছি? অ্যাডভার্বিয়াল ফ্রেজটাও সেম। ভার্বকে যেমন হি কেম হেয়ার ইন 2018, এটা 2018 এই ভার্বকে মডিফাই করছে এবং এক গুচ্ছ শব্দ আছে, এক গুচ্ছ থাকার কারণে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর যদি ফাইনাইট ভার্ব থাকতো তাহলে তো অ্যাডভার্বিয়াল ক্লোজ। প্রিপজিশনাল ফ্রেজ দেখো, যে কোনো ফ্রেজ যখন প্রিপজিশনের মতো কাজ করে
তখন তাকে প্রিপজিশনাল ফ্রেজ বলে। যেমন দ্য স্ট্যাচু ইজ ইন ফ্রন্ট অফ দ্য আর্টস বিল্ডিং। ইন ফ্রন্ট অফ, আগে আমরা একটা শব্দ প্রিপজিশন পড়তাম না, এখন এখানে কয়েকটা শব্দ মিলায় একটা প্রিপজিশনাল ফ্রেজ হবে। হি কুড নট কাম বিকজ অফ উইকনেস, সে আসে নাই কেন? দুর্বলতার কারণে। বুঝাইতে পারছি ভাইয়া? প্রিপজিশনাল ফ্রেজ পর্যন্ত আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ওকে, পরবর্তী অবস্থায় দেখি ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশন আমরা কি পড়ছিলাম? আবেগ, আনন্দ, হর্ষ, বিষাদ বুঝাবে। তাহলে এটা একটা ফ্রেজ হতে হবে। যেমন দেখো, হোয়াট এ পিটি, ও মাই গড, এগুলো হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজটা পরীক্ষায় খুব আসে। ভার্বের সাথে বিভিন্ন প্রিপজিশন যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ দিলে তাকে ফ্রেজাল ভার্ব অথবা ভার্বাল ফ্রেজ বলে। হি গেভ আপ স্মোকিং অথবা হি লুকস আফটার মি। হি লুকস আফটার মি। কনজাংশনাল ফ্রেজ কি কাজ করবে? কনজাং করবে, যুক্ত করবে। যে ফ্রেজ একাধিক ক্লোজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশনাল ফ্রেজ বলে। যেমন হি কেম অ্যাজ সুন অ্যাজ আই লেফট। ওকে, এই দেখো, হি কেম দুইটা ক্লোজকে যুক্ত করতে হবে। আমি কনজাংশনে বলছিলাম, এখানে হি হচ্ছে সাবজেক্ট, কেম হচ্ছে ফাইনাইট ভার্ব। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব মানে একটা ক্লোজ, আই হচ্ছে সাবজেক্ট, লেফট হচ্ছে ফাইনাইট ভার্ব। এই সাবজেক্ট ফাইনাইট ভার্ব মিলে আরেকটা ক্লোজ। এই শব্দটা যুক্ত করেছে, একাধিক শব্দ আছে, ফাইনাইট ভার্ব নাই, সুতরাং হবে এটা কনজাংশনাল ফ্রেজ। বুঝতে পারছি ভাইয়া? কনজাংশনাল ফ্রেজ ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখব। এরপরে দেখো, তোমরা জয়গুলি কর্তৃক যে কোনো বই অনলাইনে অর্ডার করতে পারো। বই অর্ডার করতে ভিজিট করো www.joyculi.com। এখানে যে কোনো বই অর্ডার করতে পারবা এবং ফ্রি ক্লাস এবং পরীক্ষার জন্য ভিজিট করতে পারো joyculiacademy.com। আমাদের অনেকগুলা ফ্রি কার্যক্রম কিন্তু চলমান, অনেকগুলা ফ্রি কার্যক্রম কিন্তু চলমান। এরপরে ভয়েস দেখো, ভয়েস, ন্যারেশন, এগুলো তো আসলে তোমরা জানোই। এখানে একদম বেসিকটা দেয়া আছে। পাংচুয়েশন সম্পর্কে একটা কথা বলি। তোমরা ভয়েস এবং ন্যারেশনের ক্ষেত্রে দুইটা কথা মাথায় রাখবা, একটু সহজ ভাষায় বলে দেই। এই ভয়েস এবং ন্যারেশন এটা বিভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। ন্যারেশনের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম শুধুমাত্র টেন্সের পরিবর্তন করলেই তুমি ন্যারেশন করতে পারবা। শুধুমাত্র টেন্সের পরিবর্তন করলেই তুমি ন্যারেশন করতে পারবা। বক্তার বক্তব্য বা স্টেটমেন্ট অথবা স্পিচকে উপস্থাপনের পদ্ধতি, সহজভাবে বলতে গেলে কোন ব্যক্তির উক্তিকে হুবহু বা পরিবর্তিত ভাবে উপস্থাপন করাই হচ্ছে ন্যারেশন। এখন যখন হুবহু উপস্থাপন করবা সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, সেটাকে আমরা বলবো ডিরেক্ট ন্যারেশন অথবা ডিরেক্ট স্পিচ। আর যখন পরিবর্তিত ভাবে উপস্থাপন করবা সেটাকে আমরা বলবো ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচ এটা হচ্ছে পরিবর্তিত ভাবে ব্যবহৃত হবে। পরিবর্তিত ভাবে ব্যবহৃত হলে সেটাকে আমরা বলবো হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। আর ভয়েসের ক্ষেত্রে যে কথাটা মাথায় রাখবা, একটা থাকবে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস করানোর মানে নরমালি অ্যাক্টিভ থাকে, প্যাসিভ করতে হয়। এই প্যাসিভ করতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বি ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্বের পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। বি ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্বের পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। বুঝাইতে পারছি? পাংচুয়েশনে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, পাংচুয়েশন শব্দটার অর্থ হচ্ছে বিরাম চিহ্ন। কথা বলার সময় বাক্যের অর্থ, আবেগ, জিজ্ঞাসা ইত্যাদি সুস্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যের মধ্যে বা শেষে যেভাবে বিরতি দিতে হয়, ঠিক একইভাবে লেখার সময় লিখিত বাক্যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেটাই হচ্ছে পাংচুয়েশন মার্কস। এখন মানে আমরা অনেক সময় বলি না, আমি ভাত খাবো, খেয়ে স্কুলে যাব, স্কুল থেকে এসে ঘুমাবে, কিছুই যদি না থামি, কথাটা কিন্তু প্রপারলি শোনা যায় না, বা আমরা আমাদের মনের ভাবটা
100% একুরেটলি প্রকাশ করতে পারি না। বাট যদি আমরা এখানে থেমে থেমে, আমি ভাত খাবো, খেয়ে স্কুলে যাব, স্কুল থেকে এসে আমি ক্রিকেট খেলতে যাব, ক্রিকেট খেলার পরে আমি আগামীকালকের হোমওয়ার্ক কমপ্লিট করব। বাক্যটা শুনতে যেমন শ্রুতিমধুর, আমরা আমাদের মনের ভাবটাও ঠিক প্রপারলি বোঝাতে পারি আরেকজনকে। এই জন্য যে বিরতি দেয়া হয়, এটাই হচ্ছে পাংচুয়েশন। লেখার ক্ষেত্রে আমরা এই বিরতির যে চিহ্নগুলো ব্যবহার করি, এটাই হচ্ছে পাংচুয়েশন মার্কস। আমরা আজকের এই ক্লাসের মধ্য থেকে যে বিষয়টা দেখার চেষ্টা করলাম, আপকামিং এইচএসসি পরীক্ষা থেকে শুরু করে তোমরা যারা এইচএসসি বিগত, বিশেষ করে যারা 26 বছর পরীক্ষা দিবা, তাদের জন্য আমরা আজকের এই ক্লাসে যে আইটেমগুলা কাজ করেছি, এগুলো না পড়ে পরীক্ষার হলে যাবে না। এবং তোমরা জয়কলির পেজ থেকে, তোমরা আজকের এই ক্লাসের পিডিএফটা কালেক্ট করে নিতে পারো। এবং আমি তোমাদেরকে আরেকটা কথা বলছি, জয়কলি কর্তৃক আমাদের প্রকাশিত যে কোনো বই অর্ডার করতে তোমরা ভিজিট করতে পারো www.joykoli.com। এবং তোমরা যারা জয়কলি একাডেমিতে আমাদের বেশ কিছু প্রোগ্রাম চলমান, সম্পূর্ণ ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। যেমন অ্যাডভান্স মেডিকেল প্রিপারেশন, প্রি মেডিকেল, হিউম্যানিটিজ যারা সেকেন্ড টাইমার দিবা, যারা সায়েন্সের দিবা, অথবা অ্যাডভান্স প্রিপারেশন জিকে বাংলা, অর্থাৎ তোমরা মানবিক বিভাগ পরিবর্তন, অথবা পরবর্তী বছর যারা মেডিকেল পরীক্ষা দিবা, সবার জন্য আমাদের কিন্তু বইগুলা প্রকাশিত হয়েছে। বাংলাদেশে খুবই কমন, উপযোগী, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনবদ্য একটা বই হচ্ছে জয়কলির ইংলিশ বিচিত্রা। এবং এই ইংলিশ বিচিত্রা বই থেকে মার্কেটে কি পরিমাণ প্রশ্ন বিগত সময়গুলোতে কমন এসেছে, এগুলো কিন্তু ভিডিও সহকারে তোমরা প্রমাণ পেয়ে যাবা স্ক্যান করলে। অতএব যে কোনো বই ক্রয় করার পূর্বে আমাদের ইংলিশ বিচিত্রা বইটা একটু উল্টাই দেখবা ভাই, একটু উল্টাই দেখবা, ভালো লাগবে, আসলেই ভালো লাগবে, বুঝছো? খুবই কোয়ালিটি কন্টেন্ট আসলে এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা কিংবা আপকামিং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই জয়কলির এক সেট বই হতে পারে তোমার গেম চেঞ্জিং ডিসিশন। সুতরাং এখন পর্যন্ত যারা কোনো বই কেননি বা চিন্তা করছো কোন বইটা কিনবা, কোনটা বেস্ট হবে, তাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট ইংলিশ বিচিত্রা, বাংলা বিচিত্রা, জয়কলি জিকে, মেডি বায়োলজি, এই জাতীয় বইগুলো তোমরা একটু চেক করে নিতে পারো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ। সে পর্যন্ত সকলে ভালো থাকি, সুস্থ থাকি, আর হ্যাঁ, আমাদের এই ইংলিশ বিচিত্রার সাথেই থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমাদের আজকের এই ক্লাস সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে করতে পারো। লাস্ট 1 মিনিট, কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে করতে পারো। আমি আজকে এখানে যে আইটেমগুলো দেখিয়েছি, খুবই কিন্তু আশার মতো কিছু আইটেম দেখানোর চেষ্টা করেছি, বুঝছো? খুবই আশার মতো কিছু আইটেম দেখানোর চেষ্টা করেছি, যেগুলো তোমার পরীক্ষার জন্য খুবই কার্যকরী হবে ইনশাল্লাহ। খুবই আশার মতো কিছু আইটেম দেখানোর চেষ্টা করেছি, যেগুলা তোমার পরীক্ষায় খুবই কার্যকরী হবে ইনশাল্লাহ। ওকে, কোনো কোয়েশ্চেন বা কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো, আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। অথবা ক্লিয়ার হয়ে থাকলে একটু ডান লিখবা। কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো, অথবা ক্লিয়ার হয়ে থাকলে ডান লিখবো। ওকে ভাইয়া, পরবর্তী ক্লাস দেখা হবে আবারও। সে পর্যন্ত সকলে ভালো থাকি, সুস্থ থাকি, আমাদের জয়কলির সাথেই থাকি ইনশাল্লাহ। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটুকু করেছো, যে আইটেমগুলো টাস্ক করেছি, এগুলা থেকে প্রশ্ন আসলে তুমি আর ভুল করবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।